স্যার কিছু তো বলুন। গত 72 ঘন্টা এটা নিয়ে 10টা লাশ পাওয়া গেল, পুলিশ কি করছে স্যার? নো কমেন্ট। স্যার আপনি বলুন, এটা কোনো সিরিয়াল কিলারের হাত আছে কি? আপনারা প্লিজ কোনো গুজব রটাবেন না। স্যার কিছু তো বলুন স্যার। Please, no comment. শেষ কোশ্চেন স্যার। আমাদেরকে আমাদের কাজটা ঠিকমতো করতে দিন। শেষ কোশ্চেন স্যার, স্যার। উত্তর দিন। স্যার দেখলেন আপনারা, গত 72 ঘন্টায় 10টা লাশ, কিন্তু পুলিশ কিছু বলতে চাইছে না। আমি প্রেম, ক্যামেরাম্যান মইনের সঙ্গে এনডিকেজে নিউজ। ভারতের বেশ সমৃদ্ধ সামুদ্রিক শহর, ট্যুরিজমের স্বর্গ। মানুষ এখানে দেশ বিদেশ থেকে ছুটি কাটাবার জন্য আর নতুন বছরকে স্বাগত জানাবার জন্য আসে। কিন্তু হঠাৎই সোনালী বালির উপর মৃত্যুর ভয়ঙ্কর ছায়া একে একে ফুটে উঠতে লাগলো। এমনিতে অপরাধ তো আজকাল সব শহরেরই ছবি হয়ে দাঁড়িয়েছে, কিন্তু এখানকার ঘটনা কিছুটা আলাদা ছিল, খানিকটা অন্যরকম। এমন কিছু ইশারা করছিল যাতে শুধুমাত্র পাবলিক নয়, পুলিশও ধাঁধায় পড়ে গিয়েছিল। আরতি, অনেক রাত হয়ে গেছে, চলো হোটেলে ফিরে যাই। দেখো কাউকে দেখতেও পাচ্ছি না। ইটস নট আ সেফ নাও। সূর্য, কত সুন্দর হাওয়া দিচ্ছে, সামনে সমুদ্র রয়েছে। আমি যাব না এই হোটেলে। আরে দেখো না, এই হোটেলটা বিচে, কত সুন্দর। আমি তো বলছি এটা বেস্ট হানিমুনের জন্য 7 স্টার হোটেল। হোটেল খুব ভালো, কিন্তু ইউ নো ভেরি ওয়েল যে আমাদের এত বাজেট নেই। উই কান্ট অ্যাফোর্ড ইট। সূর্য, আমি আমাদের হানিমুনের প্ল্যানিং করছি আর তুমি বাজেট নিয়ে পড়ে আছো। বেবি আই এম সো সরি, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট নাও, ইউ নো ভেরি ওয়েল। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমরা শুধু হানিমুনের রাতটা এখানে থাকবো, বাকি দিনগুলো লো রেটের কোনো হোটেলে থেকে নেব। আমি বলছি শোনো, এটা বেস্ট হবে, ওই বাজেটের মধ্যে সবকিছু ম্যানেজ হয়ে যাবে, ট্রাস্ট মি। Not a bad idea. And nothing wrong in my choice. আই নো। মুখটা বিচ্ছিরি ভাবে পুড়িয়ে দিয়েছে। ইয়েস স্যার। পকেটে দেখো তো কিছু পাও কিনা। স্যার, দুটো ভিকটিমের কাছেই কিছু পাওয়া যায়নি, আর কোনো আই উইটনেসকেও পাওয়া যায়নি। হতে পারে ট্যুরিস্ট ওরা। লোকালও হতে পারে। একটা কাজ করো, এই মেয়েটার ছবি লোকাল সমস্ত পুলিশ স্টেশনে পাঠাও। যদি লোকাল হয় তাহলে কেউ না কেউ মিসিং ডায়েরি লিখিয়েছে কিংবা লেখাবে। আশেপাশে সমস্ত হোটেল আর লজগুলোতে খবর নাও। ট্যুরিস্ট হলে আশেপাশেই কোথাও উঠেছিল হয়তো। ইয়েস স্যার। সুন্দর আকাশের নিচে বসে থাকা প্রেমিক যুগল নিজেদের আগামী দিনের ভবিষ্যৎ সাজাচ্ছিল। তখনও রাত শেষ হয়ে যায়নি, কিন্তু তাদের স্বপ্ন রক্তে রাঙা হয়ে গেল আর সমুদ্রের বালির সঙ্গে মিশে গেল। এত নিষ্ঠুর এক মৃত্যু হলো যাতে অন্ধকারও কেঁপে উঠল। আর তারপর সকালে সূর্যের আলোতে যা দেখা গেল তা পুলিশের কাছে একটা ধাঁধায় পরিণত হলো। কে করেছিল এসব আর কেন?
ইনাকে চেনেন? ইনি তো স্যার রুম নাম্বার 105-এ উঠেছেন একজন মহিলার সঙ্গে, কিন্তু স্যার কাল সন্ধ্যা থেকে ফিরে আসেনি। কি হয়েছে স্যার? পুলিশ ওর ডেড বডি পেয়েছে। ও মাই গড। রুমটা খুলুন। আচ্ছা স্যার, আসুন স্যার, আসুন। আসুন স্যার, আসুন। এই দেখুন। স্যার এখানে তো কিছুই নেই। এই রুমে সার্ভিস কে করে? স্যার ওর নাম হলো কেভিন, ওকে আমি ডেকেছি, ওই তো এসে গেছে। স্যার ওই রুমে সার্ভিস তুমিই দিয়েছিলে? 105। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। কেমন লোক ছিল ওরা? ভালো লোক ছিল স্যার, মানে একদম হ্যাপি হ্যাপি। বিবাহিত ছিল নাকি? না স্যার। এটা তুমি কিভাবে বলছো? স্যার একদিন আমি ওদের কথা শুনেছিলাম, মানে স্যার ইচ্ছা করে আমি শুনিনি, কিন্তু খাবার দিচ্ছিলাম তখন শুনে ফেলেছিলাম স্যার। সূর্য, আমার মাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। আমি কি একবার ফোন করব? নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় আছে, কি জানে হয়তো খুব কান্নাকাটি করছে মা। আরতি, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি তো জানোই তোমার একটা ফোন করা মানে সবকিছু ক্যান্সেল। ওরা তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করবে আর আমাদের বিয়ে হবে না। আমরা বিয়ের পরেই বাড়িতে ফিরবো। ওদের জিনিসপত্র কোথায়? স্যার ওনারা তো জিনিসপত্র কিছু আনেনি, শুধু একটা ল্যাপটপ ব্যাগ ছিল, আর কিছু ছিল না স্যার। ঠিক আছে, তুমি যাও। ওনাদের আইডি গুলো দেখি। সরি স্যার, ওটা তো হোটেলে কেউ চেক ইন করলে আপনারা তার আইডি রাখেন না? আসলে স্যার এখানে অনেক কাপল এনজয় করতে আসে, তো আমরা সেইভাবে ডিটেলস কিছু লিখি না, ক্যাশ পেমেন্ট নিয়ে ওদের রুম দিয়ে দিই। দেশাই, স্যার। চার্জ করো এনার উপর। ওকে স্যার। আর লাইসেন্স ক্যান্সেল করো এনার। স্যার আজ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি, এই তো ফার্স্ট টাইম ঘটনা ঘটলো। ফার্স্ট টাইমটাই লাস্ট টাইম। কথাটা শুনুন স্যার। ক্যান্সেল করো না লাইসেন্স। স্যার আমার কথাটা শুনুন স্যার, প্লিজ প্লিজ স্যার আমার কথাটা শুনুন স্যার, আমার লাইসেন্স। মুখটা অনেকটাই পুড়ে গেছে। স্যার এরা দুজনে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। এরমটা নয় তো যে এদের বাড়ির লোকেরাই সব জানতে পেরে যায় আর এখানে এসে ওদের মেরে দেয়? হতেই পারে, হতে পারে এটা অনার কিলিং এরই কেস, আর সেই কারণেই হয়তো ওরা নিজেদের আইডেন্টিটি লুকিয়েছে। হ্যালো হ্যাঁ স্যার, এখানে বিচে আরো 2টো লাশ পাওয়া গেছে। স্যার, বিচে আরো 2টো লাশ পাওয়া গেছে। ইউটার্ন করো। আগের ঘটনা ঘটার পর একদিনও কাটেনি, কিন্তু আরো একবার মৃত্যুর দূত 2টি লাশের মাধ্যমে সামনে এলো। এবার বছর 50-এর এক মহিলা আর এক কিশোরী। হত্যার বর্বরতার চিহ্ন এখানেও উপস্থিত। দুজনের চেহারা আগুন দিয়ে ঝলসে দেওয়া হয়েছিল। শরীর বা শরীরের আশেপাশে আইডেন্টিটির কোনো প্রমাণ ছিল না, কিন্তু মৃত্যুর এই খেলা বন্ধ হলো না। সকালে সূর্য ওঠার সঙ্গেই আরো একবার স্যার আগের ঘটনাগুলোর মতো এদেরও মুখটা জ্বালিয়ে দিয়েছে। এটার ছবি তোলো। এই ট্যাটুটা ডেফিনেটলি ওকে আইডেন্টিফাই করতে আমাদের সাহায্য করবে। 72 ঘন্টা হয়ে গেল আর 10টা লাশ। বডিগুলো পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও।
ওকে স্যার। প্রথম দিকে যে 4খানা লাশ পাওয়া গিয়েছিল ওদের হত্যা করা হয়েছিল গলা টিপে। সব মহিলাদের সাথেই ধর্ষণ হয়েছিল, তারপর খুন করা হয়, তারপর ওদের মুখগুলোকে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। পরবর্তীকালে যে 4টে লাশ পাওয়া যায় তার মধ্যে 2টো বাচ্চাও ছিল। ওই কেসটা একটু ডিফারেন্ট। এক্ষেত্রে মেয়েটাকে আর বাচ্চা দুটোকে কেরোসিন ঢেলে নয়, টারপেন্টাইন ঢেলে পোড়ানো হয়েছিল। আচ্ছা, একটা মেয়ের বডিতে যে ট্যাটুটা পাওয়া গিয়েছিল সেটা কতদিনের পুরনো হতে পারে? সম্ভবত 1 বছরের পুরনো হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এখনো পর্যন্ত এতগুলো লাশ পেয়েছি আমরা, কিন্তু এটা জানতে পারিনি এনারা লোকাল পাবলিক ছিলেন নাকি টুরিস্ট। শুধু একটা বডি পাওয়া গেছে যাতে একটা সূত্র আছে, ট্যাটু। আর যে কোনোভাবেই হোক এই ট্যাটু থেকে ওই মেয়েটার পরিচয় আমাদের খুঁজে পেতেই হবে। একটা কাজ করো, স্যার, আশেপাশে যত ট্যাটু আর্টিস্ট আর ট্যাটু পার্লারগুলো আছে সেখানে গিয়ে খোঁজ খবর নাও, যদি কোনো সূত্র পাওয়া যায়। হে ম্যান, তোমার ট্যাটু কমপ্লিট হয়ে গেছে। থ্যাঙ্কস আ লট। Congrats. এক্সকিউজ মি, এই ট্যাটুটাকে চিনতে পারছেন কি? হ্যাঁ, এটা আমি বানিয়েছি। এক্সকিউজ মি। হ্যালো স্যার, ওই আর্টিস্টকে পেয়ে গেছি যে এই ট্যাটুটা বানিয়েছিল। স্যার, ওনার নাম ক্রিস্টি। ক্যান ইউ প্লিজ টেল মি যে হচ্ছেটা কি? আই মিন, why are you asking me such questions? আমরা আপনার সাহায্য চাই। একটা বডি পাওয়া গেছে। বডি? ইয়েস, যে লাশটা বিচে পাওয়া গেছে তার হাতেই এই ট্যাটুটা আঁকা ছিল। আপনি এরম ট্যাটু কতজনের হাতে বানিয়েছেন? ব্যাস একবারই বানিয়েছিলাম। How can I forget that? Maybe a year back or more than that. ব্যাস হয়ে গেছে। হে বেবস, একটা কথা জিজ্ঞেস করি? ডোন্ট মাইন্ড। হ্যাঁ, তুমি এই ডিজাইনটাই কেন চুজ করলে? ডিজাইন নয়, এটা আমার মেয়ের নাম, এটা দিয়া। কত বছর বয়স তোমার মেয়ের? 8। মনে হয় তুমি তোমার মেয়েকে খুব ভালোবাসো, তাই না? হসপিটালে ভর্তি আমার দিয়া। ক্যান্সারের সঙ্গে লড়াই করছে আমার মেয়ে দিয়া। এটা আমাকে সব সময় মনে করাবে যে আমার দিয়া এরকম আমার সামনে সব সময় চলচল করছে। রিল্যাক্স, সবকিছু ঠিক হয়ে যাবে। রিল্যাক্স। আর কি কিছু আপনার মনে আছে মেয়েটার ব্যাপারে? নো ম্যান, আই মিন স্যার, আই ডোন্ট রিমেম্বার এনিথিং এলস। যদি মনে থাকতো তাহলে বলে দিতাম। ট্রাস্ট মি, যতটুকু মনে ছিল আমি আপনাদের বলে দিয়েছি। ইটস পারফেক্টলি ওকে। আসুন, বসুন। আপনি কোনো ট্রেস নেবেন না, রিল্যাক্স। আর আপনি ভুলে যান যে একজন পুলিশের সঙ্গে কথা বলছেন। যদি আপনি মনে করার চেষ্টা না করেন তাহলে হয়তো কিছু মনে পড়তেও পারে। এটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কেননা একটা আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে। এখন আপনি শুধু সেই দিনটার কথা মনে করুন। সেটা কি কোনো বিশেষ একটা দিন ছিল? মানে সেটা কি আপনার ক্লায়েন্টের জন্য কোনো বিশেষ একটা দিন ছিল? ঋতু কি ছিল? বর্ষাকাল নাকি শীতকাল? আর নাম কি ছিল? আমার তো মনে হয় আপনি আপনার ক্লায়েন্টদের নাম ধরেই কথা বলেন। কি নাম ধরে ডেকেছিলেন তাকে? আপনি একটু আগে দিয়ার কথা বলছিলেন না? খুব ইমোশনালি কথাবার্তা হয়েছিল নিশ্চয়ই ওনার সঙ্গে, কারেক্ট? আপনি তো সেসব ভুলে যাননি এখনো। ইয়েস, নাও আই রিমেম্বার এভরিথিং। ক্রিসমাসের ঠিক একদিন আগে আমার বোন এখানে এসেছিল। দ্যাট ডে আই টোল্ড হার অ্যাবাউট দিস ওয়ামেন। দ্যাট হোয়াট আ ব্রেভ ওয়ামেন শি ওয়াজ। I remember everything now.
ওই দিন অনেক ধরনের ক্লায়েন্ট ছিল এখানে, আর আমার তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ছিল। মাই সিস্টার ওয়াজ ওয়েটিং ফর মি। আর ইয়েস, আ ইয়র ব্যাক ফর শিওর। আপনি আপনার ক্লায়েন্টদের রেকর্ড রাখেন? ইয়েস, অফ কোর্স। আমি সেটা একবার দেখতে চাই। ইয়েস, প্লিজ কাম উইথ মি। ইয়েস, আই গট ইট। সেদিন 4 জন ক্লায়েন্ট এসেছিল, বাট আই ডোন্ট রিমেম্বার যে ওদের মধ্যে কে ছিল। সরি। স্যার এখানে তো তালা লাগানো। আশেপাশে প্রতিবেশীদের কাছে খোঁজ নাও, কেউ কিছু জানে কিনা। B33-তে রাধিকা দেব থাকেন। ইয়েস, হোয়াট হ্যাপেন্ড? ওনার বাড়িতে তালা লাগানো আছে। আপনি কি বলতে পারেন যে উনি কতদিন এখানে নেই? আই থিঙ্ক 2 days। আপনি কি বলতে পারবেন কোনো ডুপ্লিকেট চাবি কোনো প্রতিবেশীর কাছে আছে কিনা? হ্যাঁ, চাবি তো আমার কাছেই আছে। ওয়েট আ মিনিট। এই যে চাবি, কিন্তু ব্যাপারটা কি? বলছি, চলো। কিছু একটা হয়েছে মনে হচ্ছে এখানেই। ইয়েস স্যার। দেখুন, আপনারা আমাকে বলবেন কি যে আসলে ব্যাপারটা কি হচ্ছে? এই ঘরে মার্ডার হয়েছে। কি 4 জনকে মারা হয়েছে। কি বলছেন ইন্সপেক্টর স্যার? আপনি কতদিন চেনেন ওদের? আমরা দুজন ভীষণ ক্লোজড ছিলাম, খুবই হাসি খুশি পরিবার। আর ওদের 2টো সন্তান রাহুল আর দিয়াকে আমি টিচ করতাম। ওরা খুবই ভালো ছিল, কিন্তু কখনো কখনো ভগবান মানুষকে পরীক্ষায় ফেলে দেয়। দিয়ার ক্যান্সার ছিল। ব্যাপারটা যখন ওরা জানতে পারলো তখন ফ্যামিলিটা ভেঙে পড়েছিল, কিন্তু মেয়েটা খুবই সাহসী ছিল। সবসময় ওর মুখে একটা হাসি লেগে থাকতো। আই স্টিল রিমেম্বার। হ্যালো দিয়া, তুমি এখন কেমন আছো মা? ও আঙ্কেল, আমার এই বছরটা ওয়েস্ট হয়ে গেল না আমার এই শরীর খারাপের জন্য। এবার আমি বাড়ি এসে খুব মন দিয়ে পড়াশোনা করব, আর আপনাকে 2 বছরের সিলেবাসটা 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে ও আঙ্কেল। মাই ডিয়ার, আমি খুব ভালো করে জানি যে তুমি খুব ইন্টেলিজেন্ট, আর তুমি 2 বছরের সিলেবাস তুমি 1 বছরেই তৈরি করে দেবে। আমি আসবো, তাহলে আপনি আমাকে কুকিজ দেবেন তো? অফ কোর্স, আমি তোমাকে অনেক অনেক কুকিজ দেবো। ভগবানের আশীর্বাদে দিয়া ট্রিটমেন্টের ভালো রেসপন্স করছে। মনে হয় খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। অবশ্যই। 2 দিন আগেই তো অমর দিয়াকে হসপিটাল থেকে বাড়ি এনেছিল। হাই আঙ্কেল। হ্যালো রাধিকা, হোয়াটসঅ্যাপ। এই কুকিজগুলো আমি দিয়ার জন্য নিয়ে এসেছি, ও আমাকে আনতে বলেছিল না। হ্যাঁ, আরে বাহ, তুমি তো বাড়িটাকে ডেকোরেট করে একদম দারুণ সাজিয়ে দিয়েছো। হ্যাঁ আঙ্কেল, দিয়াকে ওয়েলকাম করতে হবে তো। আমার দিয়া নতুন জীবন ফিরে পেয়েছে, তাই আমি ভাবলাম যে নতুন জীবনের শুরুটা তো এরকম ভালোভাবেই করা উচিত না। তাই ব্যাস। দেখো রাধিকা, 1 বছর এতটা খারাপ সময় কাটানোর পরেও তোমরা জীবনটাকে এত সুন্দর হাসি খুশি ভাবে কাটাচ্ছ। হ্যাটস অফ টু ইউ এন্ড অমর। গড ব্লেস ইউ। কিন্তু অমর কোথায়? ও হসপিটালে গেছে দিয়াকে নিয়ে আসতে। আজ আমার দিয়া ডিসচার্জ হচ্ছে। আচ্ছা একটা কথা বলো, দিয়া যখন বাড়িতে ফিরে আসছে তখন নিশ্চয়ই ওর জন্য দারুণ কিছু বানিয়েছো। হ্যাঁ আঙ্কেল, সবকিছু ওর পছন্দেরই বানিয়েছি। আসুন না। আরে বাহ। বাবু আঙ্কেল। হ্যালো রাহুল, হ্যালো কেমন আছো তুমি? গুড। এই কাজটা আমি বানিয়েছি দিয়ার জন্য। আরে বাহ,
দারুণ সুন্দর তো। আজ আমরা সবাই দিয়াকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? আসুন না আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, চলো চলো চলো। দেখুন আমি সিঙ্গারা পনির সব খাবার ওর পছন্দের আরে বানিয়েছি। বাহ, খুব ভালো কাজ করেছো রাধিকা মা তুমি। আজ তো দিয়ার সাথে বসে আমিও এখানে খাবো। কতদিন পরে আমার দিয়া ওর মায়ের হাতে তৈরি রান্না খেতে পারবে। কিন্তু রাধিকা মা, তুমি একটা কাজ কেন করছো না? তুমি দিয়াকে নিয়ে কোথাও বেড়াতে যাবার কথা কেন ভাবছো না? আমরাও তো এটাই ভাবছি আঙ্কেল, কিন্তু আঙ্কেল মনে হচ্ছে দিয়া এসে গেছে। চল চল। আমরা এসে গেছি। আমার দিয়া আপনি শেষ কবে দেখেছিলেন ওদের? দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম। তারপরে তো আর ওদের সঙ্গে আমাদের দেখাই হয়নি। আমি ভেবেছিলাম হয়তো ওরা দিয়াকে কোথাও বেড়াতে নিয়ে গেছে, কিন্তু এটা ভাবিনি যে ওই মিষ্টি মেয়েটাকে আমি আর দেখতেই পাবো না। কে মারলো ওকে ইন্সপেক্টর স্যার? ওর কঠিন শাস্তি হওয়া উচিত। আমরাও সেই চেষ্টাই করছি যাতে ওকে তাড়াতাড়ি ধরা যায়। এই দিয়ার বাবার নাম কি ছিল? অমর। অমর কোথায় কাজ করতো? স্যার, অমর আমাদের সাথে 4 বছর ধরে কাজ করছে, মানে কাজ করছিল। নাইট শিফটে ও ফ্লোর ম্যানেজার ছিল। যবে থেকে ও জানতে পারলো যে ওর মেয়ের ক্যান্সার হয়েছে, খুবই মুষড়ে পড়েছিল। শেষবার অমরকে কবে দেখেছিলেন? 3 দিন আগে। সেদিন খুব এক্সাইটেড ছিল ও। ও বলছিল যে দিয়াকে হসপিটাল থেকে বাড়িতে আনতে হবে। জন, আজকে কি ছুটি পেতে পারি? কি হয়েছে, বাড়িতে সব ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। আসলে দিয়া আজকে বাড়ি ফিরে আসছে। আমরা সবাই মিলে ঠিক করেছি ওকে সারপ্রাইজ দেবো, গিফটস দেবো, এনজয় করব। নো প্রবলেম, তোমাকে 2 দিনের জন্য ছুটি দিলাম। থ্যাঙ্কস জন, তুমি আমাকে খুব সাহায্য করেছো। আরে এই সময় হেল্প না করলে ভগবানের কাছে মুখ দেখাবো কি করে? আমার তোমাকে খুশি দেখে ভালো লাগছে। 2 দিনের জন্য ছুটি নাও, ঠিক আছে? থ্যাঙ্কস আ লট। ওকে ফাইন, বাই। অল দ্য বেস্ট। অমরের কারোর সঙ্গে কোনো শত্রুতা কিংবা কোনো ঝগড়াঝাটি? না স্যার, অমর ভীষণ লাভিং নেচারের আর কেয়ারিং পার্সন ছিল। ওর কারোর সাথে কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিছুই ছিল না। এসব কি করে হলো কিছুই বুঝতে পারছি না। থ্যাংক ইউ। ওকে স্যার। মৃত্যুর ঘূর্ণি থেকে বেরিয়ে মৃত্যুরই নাগপাশে নিজের 8 বছরের মেয়ের ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার পর যখন একটা পরিবার বাড়িতে ফিরল, তখন তাদের জন্য খুশি নয় বরং মৃত্যু অপেক্ষা করছিল। ঘটনাস্থল থেকে এটা নিশ্চিত ছিল যে মৃত্যু যেন উৎসবের মুহূর্তে করাঘাত করেছিল, কিন্তু কারণ কি ছিল সেটা কেউ জানতো না। এই লাশগুলোর সঙ্গে ওগুলোর কি কোনো সম্পর্ক ছিল যেগুলো পুলিশ আগে বিচে পেয়েছিল? এই ধরনের ঘটনা কি কোনো বিকৃত মস্তিষ্কের ফলাফল, যার হস্তাক্ষর রেপ, হত্যা, বর্বরতা সব লাশের উপর সবকটি ঘটনায় উপস্থিত ছিল? হত্যাকারী কি ফের কোনো হত্যা পরিণতি দেওয়ার উদ্দেশ্যে রয়েছে? আপাতত পুলিশ রাধিকা আর অমরের বাড়ি থেকে কিছু প্রমাণ পাওয়ার আশায় ছিল। দেশাই, ইয়েস স্যার। এই বাড়িতে পেন্টিং এর কাজ রিসেন্টলি হয়েছে। ইয়েস স্যার। স্মেলও পাওয়া যাচ্ছে পেইন্টের। কারেক্ট। ওটা কি, নামাও তো। স্যার এটা তো টারপেন্টাইন। এক্ষেত্রে মেয়েটাকে আর বাচ্চা দুটোকে কেরোসিন ঢেলে নয়, টারপেন্টাইন ঢেলে পোড়ানো হয়েছিল। খোঁজ নাও এই বাড়িতে পেন্টিং এর কাজ কে করেছে। ওকে স্যার। এটা সঙ্গে নিয়ে এসো। মিস্টার লোবো, অমর কি এরই মধ্যে বাড়িতে রং করিয়েছিল? শুধু পেইন্টই কেন, অমর তো পুরো বাড়িটাকে রেনোভেট করেছিল। আই রিমেম্বার, রাধিকা আমাকে বলেছিল যে তার মেয়ে তো নতুন জীবন ফিরে পেল, জীবনটাকে আবার নতুন করে শুরু করতে চায়। আর অমর তো তার জীবনের সমস্ত সেভিংস মেয়ের চিকিৎসা আর রেনোভেটের কাজেই লাগিয়ে দেয়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন যে কে করেছিল? হ্যাঁ, ওই যে লোকাল কন্ট্রাক্টর আছে না, পিটার ফার্নান্ডেজ, ওকেই সমস্ত কন্ট্রাক্ট দিয়ে দেয়। আমার নামে পিটার ফার্নান্ডেজ স্যার। অমরের বাড়ি রেনোভেশনের কাজ তুমি করেছিলে? হ্যাঁ স্যার, কন্ট্রাক্ট আমিই নিয়েছিলাম। অমর বাবুর বাড়ির পেন্টিং এর কাজটা 1 সপ্তাহ আগেই শেষ হয়ে গিয়েছিল স্যার। তারপর উনি কিছু ফার্নিচারের কাজ করিয়েছিলেন। সব লেবার আমারই ছিল স্যার। ওখানে যেসব লেবাররা কাজ করেছিল
তাদের নাম আর ঠিকানা। এক্ষুনি দিচ্ছি তো স্যার, সব রেকর্ড মেনটেন করি স্যার আমি। অন্য কাউকে যেতে আসতে দেখেছিলে ওখানে? না, এরকম তো কিছু দেখিনি স্যার। বুঝেছিস? সবাইকে তোলো আর এখানে নিয়ে এসো, জিজ্ঞাসাবাদ করো, কিছু না কিছু ঠিক জানা যাবে। ওকে স্যার। বল, কেন রেপ করেছিস ওর? কেন পুরো পরিবারটাকে মেরে দিলি? বল। স্যার, স্যার আমি কিছু করিনি স্যার। আমি তোমার নিজের কাজ করতাম স্যার, আর 4 দিন আগে আমার পেন্ডিং এর কাজ আমি শেষ করেছি স্যার। আমি কিছু করিনি স্যার। দেখ, তোর সঙ্গী কিন্তু সব সত্যি কথা বলে দিয়েছে, এবার তুই সত্যিটা বল, বুঝেছিস? তোকে সাক্ষী বানিয়ে তোর শাস্তি আমি কমিয়ে দেব। নে বল, 18 ডিসেম্বর রাতে তুই অমরের ওখানে গেছিলি কি যাসনি? না স্যার, আমরা অমর বাবুর বাড়িতে নয় স্যার, আমরা আমাদের কাজে ছিলাম স্যার। আমরা স্যার বাঘা রয়্যাল হোটেলে পেন্টিং এর কাজ করছিলাম স্যার। আপনি চাইলে যে কোনো কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন স্যার। স্যার আমরা কিচ্ছু করিনি স্যার, আমাদের ছেড়ে দিন স্যার, আমরা নির্দোষ স্যার। আমাদের কাজ হতে আমরা চলে গিয়েছিলাম স্যার, বিশ্বাস করুন স্যার, পিটারের পেন্টাররা যা বলছে সব সত্যি। ওরা ওই রাতে বাঘা রয়্যালসে ছিল। ছেড়ে দাও ওদের। আর স্যার, আমরা যে লাশগুলো পেয়েছিলাম সেই কেসগুলোতেও কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো। Damn it! এখনো পর্যন্ত শুধু একটা ফ্যামিলির বডি আইডেন্টিফাই হয়েছে। অন্য লাশগুলোর সঙ্গে এদের কোনো সম্পর্ক ছিল কি ছিল না আমরা কিচ্ছু জানতে পারিনি। আরতি আর সূর্যর কেসটার ব্যাপারেও আমরা কোনো লিড পেলাম না। আমরা এটাও বুঝতে পারছি না যে এটা কোনো গ্যাংয়ের কাজ নাকি একজন মানুষের। কিন্তু স্যার, কোনো একটা লোকে এতগুলো মহিলাকে ধর্ষণ করা, তারপর গলা টিপে মারা আর মুখটা জ্বালিয়ে দেওয়া সম্ভব নয় স্যার। রাইট, আমাদের সমস্ত ডিটেলসগুলো আরো একবার ভালো করে ভেবে দেখতে হবে। কোনো সূত্র যেন আমাদের চোখ এড়িয়ে না যায়। সব ডিটেলসগুলো এক জায়গায় করো, আমরা আবার প্রথম থেকে কেসটাকে নিয়ে ভাবতে শুরু করব। ওকে স্যার। আমি রাধিকার বাথরুমে নতুন নল আর পাইপ দেখেছি, তার মানে ওখানে সম্প্রতি প্লাম্বিং এর কাজটাও হয়েছে। আর এই কথাটা পিটার আমাদেরকে বলেনি। ইয়েস স্যার। নিয়ে এসো ওকে। ওকে স্যার। স্যার বস বস। কিরে পিটার, পেন্টিং এর কাজ করেছিলি এটা তো মনে আছে তোর? হ্যাঁ হ্যাঁ স্যার। কার্পেন্টারিও করিয়েছিলি, কিন্তু এটা তো বললি না যে প্লাম্বিংও করিয়েছিলি। হ্যাঁ, স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি তোর? প্লাম্বিংটা হ্যাঁ হ্যাঁ হয়েছিল স্যার। আসলে কি হয়েছিল কি স্যার, মাথা থেকে বেরিয়ে গেছিল। মাথা থেকে বেরিয়ে গেছিল? হ্যাঁ, এত বেশি কাজ করিস যে মাথা থেকেই বেরিয়ে গেল? আসলে কি বলুন তো স্যার, এত সাইটে আমাদের কাজ হয় যে কোন সাইটে কি কাজ হয় সেটা মনে রাখা খুব কঠিন হয়ে যায় স্যার। কতজন লেবারকে পাঠিয়েছিলি ওখানে? তিনজন ছিল স্যার। আরে নামগুলো কি ছিল বল না। বলছি স্যার। হ্যাঁ, রমেশ, উত্তম আর গণেশ। কিন্তু স্যার ওরা তো 3জন ইউপিতে গেছে নিজেদের গ্রামে। তোকে না জানিয়ে এই গ্রামে চলে গেল ওরা? স্যার ওদের সবসময় এরকম নাটক চলে, এখানে কাজ করে মাঝে মাঝে নিজেদের কিন্তু বাড়ি ওদের যায়। সঙ্গে যোগাযোগটা তো আছে তোর, অ্যাড্রেস তো আছে ওদের নাকি? হ্যাঁ আছে তো? হ্যাঁ। অ্যাড্রেসটা বল মিস্টার শেঠি, অ্যাড্রেসটা লিখুন। যা তুই যা, যা এখন। ঠিক আছে। আসুন। হ্যাঁ স্যার। শহর ছেড়ে কোথাও যাবি না তুই। আমি কোথাও যাব না স্যার, আমি তো কিছু করিনি। দেশাই স্যার। ইউপি পুলিশকে ইনফর্ম করো, ওদেরকে বলো ওই 3জন প্লাম্বারের ব্যাপারে তাড়াতাড়ি আমাদেরকে ইনফরমেশন দিতে। সময় নেই আমাদের হাতে। ওকে স্যার। পিটার ফার্নান্ডেজ কিছু বলতে ভুলে গিয়েছিল। এই ইনফরমেশন কতটা জরুরি ছিল সেটা তখন জানা গেল যখন ইউপি পুলিশ সেই 3জন প্লাম্বারের বাড়িতে পৌঁছয়। কিন্তু সেই 3 প্লাম্বার তখন বাড়িতে ছিল না, কারণ তারা তখনও গ্রামে পৌঁছয়নি আর এখনো তারা গোয়াতেই রয়েছে। এই সমস্ত ইনফরমেশন ইউপি পুলিশ তাদের পরিবারের কাছ থেকে পায়। এখন পিটার ফার্নান্ডেজের হয় স্মৃতিশক্তি কম ছিল, নতুবা। হ্যালো, ইয়েস, ওকে। আমাদের সন্দেহটাই ঠিক ছিল। পিটার আমাদেরকে মিথ্যে কথা বলেছে যে প্লাম্বাররা ইউপি গেছে। একজন প্লাম্বার গণেশের স্ত্রী আমাদেরকে জানালো যে ওর স্বামী সি সাইডে কলিঙ্গ হোটেলে কাজ করছে। একটা টিম পাঠাও আর ভেরিফাই করাও ইমিডিয়েটলি। ওকে স্যার। আর আমাদের পিটারকে ওর বাড়ি থেকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করা উচিত। কোনো লাভ হবে না দেশাই, ও এতক্ষণে গোয়া ছেড়ে পালানোর চেষ্টা করছে হয়তো। সমস্ত পুলিশ স্টেশন, রেল স্টেশন এবং বাস স্টপগুলোকে অ্যালার্ট করো, ও যেন কিছুতেই আমাদের হাত থেকে পালাতে না পারে। ওকে স্যার।
দেশাই স্যার ওই দেখো পিটার, ওই দেখো পিটার। গলিতে যাও ওর পিছনে যাও গলিতে যাও ওর পিছনে যাও। দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। বল স্যার বল স্যার 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 আমার ওই ম্যাডামকে খুব ভালো লাগতো, ওনার থেকে চোখই ফেরাতে পারতাম না। রাধিকা, আমি অফিসে যাচ্ছি। ঠিক আছে। আরে কি করছো? বাড়িতে লোক কাজ করছে। তো আমার বাড়ি, আমার বউ। আচ্ছা, সাবধানে থেকো। বাই। এটা স্প্লেন্ডার খারাপ আছে, চেঞ্জ করতে হবে। আরে কর না ভাই। Everyone to sing happy, come on sing on sing. পিটার, কি ভাবছিস তখন থেকে আমরা এখানে এনজয় করতে এসেছি না? এটাকে তোরা এনজয়মেন্ট বলিস? হ্যাঁ, তাহলে কাকে বলবো? এনজয়মেন্টের জিনিস তো ওটা রে ভাই, কে রে? আমাদের রাধিকা ম্যাডাম। সত্যি বলছি ভাই, ওকে দেখলে পরে না পুরো বডিতে কারেন্ট খেলে যায় ভাই। শুধু একবার যদি ওকে পাই না, সত্যি ভাই হেব্বি মজা হবে। আরে তুই নিজের কাজটা মন দিয়ে কর। কোথায় তুই আর কোথায় উনি? আবে সালা কুত্তা, আমি সালা এখানে বিরিয়ানি বানানোর চক্করে আছি ভাই। পুরো দেশি মুরগি 3 জনে মিলে ভাগ করে খাবো ভাই। মানে সালির হাজবেন্ড যায় নাইট শিফট করতে, বুঝেছিস? আর বাচ্চারা ঘুমিয়ে পড়ে, রাতে একা থাকে, বুঝেছিস তো ভাই? এ পিটার, তোর মাথায় বিরিয়ানি হচ্ছে আমি বুঝতেই পারছি, কিন্তু বিরিয়ানি খাবো কি করে? আজ রাতেই খাবো। মনে হচ্ছে তুই আমাদের ফাঁসাবি ওখানে নিয়ে গিয়ে। এই, এখানে আমার মাথায় পুরো প্ল্যান ছকা আছে। আমার কাছে না ওই বাড়ির একটা ডুপ্লিকেট চাবি আছে। সাবধানে, দরজাটা লাগিয়ে দে। আয়, আয়। তোমরা বন্ধ করে, বন্ধ কর, মার শালাকে। মার ওকে। মুখটা বন্ধ কর না ওর। আরে মার 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 মার, মারুকে মার। মেরে ফেলো দে,
মেরে ফেলতে হলো স্যার, না হলে আমি ফেসে যেতাম। মারার কোনো প্ল্যানই ছিল না স্যার, কিন্তু আমি কি করতাম স্যার, ভেবেছিলাম বাড়িতে ম্যাডাম একা থাকবে, আমরা মজা করে পালিয়ে যাব, কিন্তু ওর হাজবেন্ড এসে সমস্ত প্ল্যানটা মাটি করে দিল। শালা মজা করবি তুই? হ্যাঁ, মজা করবি? আমি করবো তোর সঙ্গে মজা। বল, এটা তো 4টে মার্ডারের কথা বললি, বাকি 6জনকে কেন মেরেছিলি? ছোটা বল 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 কি সম্পর্ক ছিল ওদের সঙ্গে তোর? কারা ছিল ওরা? বল বল। ছোট মার্ডার স্যার, কি বলছেন কি স্যার আপনি? আমি সত্যি বলছি, আমি আর কারোর মার্ডার করে দিই স্যার। তাই দেশাই, স্যার এমনিতে বলবে না, এর জামা কাপড় খোল, উল্টো করে ঝোলা আর মার, এত যাতে সব কথা বেরিয়ে আসে। স্যার স্যার স্যার, আমার কথা শুনুন স্যার, স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার। স্যার আমি সত্যি কথা বলছি যে আমি আর কারো মার্ডার করিনি স্যার। আমি তো শুধু টিভিতে নিউজ দেখতাম যে কেউ রেপ করতো আর ফেসটা জ্বালিয়ে বডিটা ফেলে দিত স্যার। আমি আপনাদের সত্যি বলছি স্যার, ওই নিউজটা শুধু অ্যাডভান্টেজ নিয়েছিলাম। চল ভাই, তাড়াতাড়ি লাশগুলোকে গাড়ি থেকে বের কর। আরে লাশগুলোকে কি সমুদ্রে ফেলবি নাকি? তুই তো বলেছিলিস পুরো প্ল্যান আছে, আর মজা করতে গিয়ে 4টে খুন করে ফেললাম। আরে লাশগুলোকে জলে ফেলে দিলে জল থেকে বাড়ি চলে আসবে না, আর আমরা ধরা পড়ে যাবো না। আরে পুরো ফালতু প্ল্যান ছিল তোর। আরে ভাই, তোমার মাথা খারাপ করছে না কিন্তু, বুঝিস? হ্যাঁ, পুলিশ সারা জীবনে আমাদের টিকিও ছুতে পারবে না, আমরা সবাই বেঁচে বেরিয়ে যাব। 4টে মার্ডার আমরা করেছি, কিন্তু দোষটা অন্য লোকের ঘাড়ে চাপবে। কার ওপর? আরে গাধার দল, তোরা কি পেপার পড়িস না নাকি? পুলিশরা বডিজ পেয়েছে, কেউ মেয়েদের রেপ করে তাদের ফেস জ্বালিয়ে বডিটা সমুদ্রে ফেলে দিয়ে যায়। পুলিশ কোনোদিনও আমাদের ধরতে পারবে না। পুলিশ ভাববে যে সিরিয়াল কিলার আবার মার্ডার করেছে। বুঝতে পেরেছিস তোরা? যা এবার তাড়াতাড়ি গিয়ে গাড়ি থেকে লাশগুলো আর টার্পিন অয়েল বের কর। ধর এটাকে। ধর, ধর। মাচিস বের কর। এরে দেশলাই, দেশলাই, এরে এরে। আই সোয়ার স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি যে 4টে মার্ডার করেছি সেগুলো কনফেস করছি তো স্যার। যদি আর কিছু করে থাকতাম তাহলে সেগুলো কেন লুকাতাম স্যার? আমি জানি স্যার, একটা মার্ডার করো আর 10টা মার্ডার করো, শাস্তি একই হবে স্যার। আমি আর কোনো মার্ডার করিনি স্যার। স্যার আমি সত্যি বলছি, ওই সিরিয়াল কিলারের স্টাইলটা কপি করেছিলাম। আই সোয়ার স্যার, আমি শুধু সিরিয়াল কিলার স্টাইলটা কপি করেছিলাম স্যার, আমি আর কোনো মার্ডার করিনি স্যার। দেশাই, স্যার এর যতগুলো বন্ধু জড়িয়ে ছিল সব কটাকে অ্যারেস্ট করো। ওকে স্যার।